ब्रह्ममार्ग प्रदर्शकम प्रेम भक्ति विनायकम शांति स्वस्ति विधायकम आचार्यं प्रवरं नौमि। परम दयाल श्री श्री ठाकुर, परम आराध्या जगत जननी श्री श्री बड़मा, परम पूज्यपाद श्री श्री पितृदेव, परम पूज्यपाद श्री श्री आचार्य देव, परम पूजनीय श्री श्री अविन बाबुर रातुल चरणे আমার অনন্ত কোটি প্রণাম। আজকের এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ লিঙ্কে উপস্থিত গুরু ভাই এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তৎসহ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার শর্মিষ্ঠা মাকে, তিনি দয়া করে আজকে আমাকে এই লিঙ্কে প্রথমবার ইষ্ট প্রসঙ্গ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমাকে আজকে সকালবেলা আমি দুটো লিঙ্কে ছিলাম, আমার ইষ্ট প্রসঙ্গ ছিল, প্রথমে ছিল ভোরের আলোতে, তারপরে ছিল আমরা সৎসঙ্গী মায়েরা। তখনই উনি ফোন করেছিলেন আমাকে, আমি এর পরে ফোন করি, কল ব্যাক করি ওনাকে। উনি বললেন আজকে এই লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করার জন্য, আর অনুরোধ জানালেন যে আমি যেন আমার অনুভূতির, আমার জীবনে ঠাকুরকে ধরে কি অনুভূতি হয়েছে সেটাই প্রকাশ করি, এবং শেষের দিকে যেন ডিপি ওয়ার্ক সম্বন্ধে একটু বলি। তো সত্যি কথা, এটা ঠিকই বলেছেন, ইষ্ট প্রসঙ্গ মানেই হচ্ছে নিজের অনুভূতির কথা প্রকাশ করা। তত্ত্ব কথা আমরা অনেকেই জানি, অনেক বই পুঁথি পড়ি, অনেক কিছুই জানি, কিন্তু পুঁথিগত বিদ্যা বা ওই তত্ত্ব কথায় ইষ্ট প্রসঙ্গটা ঠিক জমে ওঠে না আমার মনে হয়। জানি না এখন সবাই কি মত, তবে আমার জীবনে জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে পুরুষোত্তমের শ্রীচরণে ঠাঁই পেয়েছি, আর পূর্বজন্মের স্বীকৃতির ফলে পূজ্যপাদ দাদার চরণেও ঠাঁই পেয়েছিলাম। তিনি দয়া করে আমাকে তার চরণে ঠাঁই দিয়েছিলেন। আমার দীক্ষা হয়েছিল 12 বছর বয়সে, আর আমার ওই পূর্বজন্মের স্বীকৃতির কথা কেন বললাম, স্বীকৃতি ছিল বলেই এ জন্মে পূজ্যপাদ দাদাকে ঋত্বিক রূপে পেয়েছি। আমার পরিবারে আমার স্ত্রীর ঋত্বিক ও পূজ্যপাদ দাদা, আমার মেয়ের ঋত্বিক বর্তমান আচার্যদেব, আমার ছেলের ঋত্বিক পূজনীয় লিঙ্কিদা। সেদিক দিয়ে আমি খুব ভাগ্যবান। যাই হোক, আমি 1988 সালে যখন বিয়ে করে প্রথম আমার স্ত্রীকে নিয়ে আমি দেওঘরে যাই দীক্ষা দেওয়াবো বলে। কারণ আমি, আমার যে শ্বশুর বাড়ি হচ্ছে, মানে ওরা দীক্ষিত ছিলেন না। দাদা একটা শব্দ আসছে, ঝুমঝুম করে একটা শব্দ আসছে, এবার বল। কিসের শব্দ? বৃষ্টির শব্দ হতে পারে, এদিকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা দাদা, ঠিক আছে। এখন হচ্ছে কি না? আচ্ছা, যাই হোক, তো আমার স্ত্রীকে আমি দেওঘরে নিয়ে গেছি। তো তখন খুব একটা এখনকার মতো ঘন ঘন দেওঘরে যেতাম না, বা ইষ্ট পরিবারের সাথে তখনও আমি যুক্ত ছিলাম না। তো দেওঘরে আমার স্ত্রীকে নিয়ে গেছে আমার শ্বশুর বাড়ির পরিবার, শ্বশুরের বাড়ির ওরা দীক্ষিত, ঠাকুরের দীক্ষিত না, এবং ওরা ঠাকুর বিরোধী। সত্যি কথা বলতে, ওরা অন্য কুলগুরুর দীক্ষিত। তো আমার স্ত্রীকে নিয়ে গেছে, তো গিয়ে ওখানে আমার অজিত গাঙ্গুলিদার সঙ্গে প্রথম দেখা হয়। তো অজিত গাঙ্গুলিদাকে আমি বলি যে আমার স্ত্রীকে দীক্ষা দেওয়াবো। তো উনি বললেন, দাদা এখানে দীক্ষা দিতে গেলে আচার্যদেব শ্রী শ্রী বর্দার পারমিশন ছাড়া এখানে কেউ দীক্ষা দিতে পারে না। আপনি কাল সকালে প্রার্থনার পরে আচার্যদেবের এখানে যখন প্রণাম হয় তখন আপনি আসবেন, নিবেদন করবেন, তিনি যাকে বলেন তিনি দীক্ষা দেবেন। তো কথা অনুযায়ী আমি পরদিন সকালবেলা প্রার্থনা করে শ্রী শ্রী বর্দার ঘরে প্রণাম করে হাঁটু গেড়ে বসেছি। তো শ্রী শ্রী বর্দা জিজ্ঞেস করছেন কি ব্যাপার। তো অজিত গাঙ্গুলিদা বলছেন উনি ওনার স্ত্রীকে দীক্ষা দিতে চান। তো শ্রী শ্রী বর্দা তখন ওখানে বসা ছিলেন, পূজ্যপাদ দাদা, পূজনীয় বর্দি, দুজনই বসা ছিলেন। তো আমরা সাধারণত কি করি, সাধারণত আমরা চাই যে
আমরা স্বামী স্ত্রী দুজনের ঋত্বিক একজনই হন, একই ঋত্বিকের মাধ্যমে দুজনের দীক্ষা যেতে হয়। আমি কিন্তু ওরকম কোনো ইয়ে ছিল না আমার, আমি এসব বুঝতামও না, কিন্তু সৌভাগ্যক্রমে দেখা গেল যে আমরা দুজনেরই একজনই ঋত্বিক। যাই হোক, তো স্মৃতি বরদা বললেন পুঁথিবাস দাদাকে, বাবু দীক্ষা দেখা। পুঁথিবাস দাদা তখন বললেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি উঠলে পরে তারপর আমি আসছি। আর অজিতদাকে বললেন ওদেরকে দীক্ষাঘরের সামনে নিয়ে যান। তো ফিলান্থ্রপির উপরে স্পাইরাল সিঁড়ি দিয়ে উপরে আমরা উঠছি, উঠে দাঁড়িয়ে আছি ওখানে। কিছুক্ষণ পরে পুজোবাদের দাদা আসলেন। তো দীক্ষা করে যখন ঢুকবেন তখন আমার কাঁধে হাত দিয়ে জুতোটা খুললেন, খুলে আমার স্ত্রী আর তারা দীক্ষা করে ঢুকলেন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছিল। যখন বেরিলেন তখন আবার আমার ঘাড়ে হাত দিয়ে ওই জুতোটা আবার পরলেন। জুতোটা পরে আবার ওই স্পাইরাল সিঁড়ি দিয়ে নিচে নামছেন। আর তখনকার দিনে ওই এখন যেখানে আচার্যদেবের নাটমণ্ডপ ওখানে ওরকম ছিল না, খোলা মাঠ ছিল। আর সামনে গোবিন্দদার চায়ের দোকানের সামনে ওই ইয়েটার এই কলপারে একটা ঝাউ গাছ ছিল, আপনারা অনেকেই দেখেছেন হয়তো, একটা ঝাউ গাছ ছিল। তো দাদা সিঁড়ি দিয়ে নিয়ে হেঁটে এগুচ্ছেন ওই গোবিন্দদার চায়ের দোকানে, তখন বসতেন সকালবেলা। আর আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি দীক্ষা দেওয়াবো। আর নতুন একটা ইয়াশিকা ক্যামেরা, তখনকার দিনে 2500 টাকা দিয়ে একটা ইয়াশিকা ক্যামেরা কিনে নিয়ে গেছি। আর ইচ্ছা ছিল যে প্রথমেই ঠাকুর পরিবারের কাউকে ফটো উঠাবো, এরকম একটা মনের ইচ্ছা ছিল। তো দীক্ষাগর থেকে যখন বেরিয়ে দাদা নিচে নামছেন তখন আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম যে দাদা দীক্ষার সময় কিছু বললেন তোমাকে? তখন আমার স্ত্রী বলল, পুজোবাজার দাদা বলেছেন তুমি ধূমপান করো কিনা। আমি বলেছি তুমি প্রচন্ড ধূমপান করো, সেই ঘুম ভাঙার সঙ্গে শুরু হয় আর ঘুমানো পর্যন্ত তুমি সিগারেট খেতে থাকো। দাদা বলে দিলেন, আমি বলেছি বলবি, আজ থেকে যেন আর না খায়। এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার পুরো প্যাকেট ফেলে দিয়েছি, কিন্তু সেই আবার শুরু হয়ে যায় আমার, সেই নেশা আমি ছাড়তে পারিনি। কিন্তু যেদিন এরকম কথা শুনলাম সেদিন থেকে সেই যে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলাম। আজকে 40-45 বছর হয়ে গেছে আমি সিগারেট খাই না, আমার তো কিছু অসুবিধা হয় না। তারপর দাদা যখন নিচে নামছেন তখন আমার স্ত্রী, দাদা অনেকটা দূরে চলে গেছেন, ওই ঝাউ গাছটার পাশে চলে গেছেন, আর আমরা তখনও ফিলান্থ্রপির নিচে স্পাইরাল সিঁড়ি দিয়ে নামছি। তখন আমার স্ত্রী বলছে, আস্তে করেই বলছে, দাদা শোনার কথা না, যে দাদা নেমে গেলেন, দাদাকে একটা ফটো উঠাতে পারলেন না তুমি? আমার তখন খেয়াল হলো যে ফটোটা ওঠানোর জন্য। আর দাদা ঠিক তখনই ওই ঝাউ গাছটার সামনে গিয়েই ওখানে দাঁড়িয়ে পড়লেন। শীতের সময় ছিল, চাদর গায়ে ছিল দাদার, আর লুঙ্গি পরা ছিল। দাদা ওখান থেকে ঘুরে টার্ন নিয়ে আমাকে বললেন, এই ক্যামেরাটা কি নতুন কিনে নিয়ে এসছো? আমি লাগিয়ে ফটো উঠাবার জন্য, আমি লাগিয়ে তো উঠাও, ফটো উঠাও। আমি একটা স্ন্যাপ নিলাম, দাদার ওই ফটোটা দারুণ ফটো উঠে। তারপরে দাদা ওখান থেকে চলে গেলেন ওই গোবিন্দদার চায়ের দোকানে, এখন যেখানে বেঞ্চটা পাতা আছে, এখানে বসবেন না লেখা আছে, ঠিক ওখানেই দাদা বসতেন, আর আমরা ওয়ালের বাইরে দাঁড়িয়ে আছি। তো আমার স্ত্রী আমাকে ফুসফুস করে বলছে, আমার না খুব ইচ্ছে হচ্ছে আমি দাদার সঙ্গে একটা ফটো তুলি। আমি আমার স্ত্রীকে ফুসফুস করে বলছি যে তুমি ঈশ্বরের সঙ্গে ফটো ওঠার সাহস করো, এটা ঠিক না, ঈশ্বরের সঙ্গে কেউ ফটো ওঠে নাকি? দাদা সঙ্গে সঙ্গে বলে, কি হয়েছে, ও ফটো উঠতে চায়, ফটো উঠুক না, কি আছে, আসো আসো। আমার স্ত্রী ভেতরে ঢুকেছে, ঢুকে হাঁটু গেড়ে প্রণাম করে হাঁটু গেড়ে বসেছে পায়ের পাশে, কিন্তু ঘুমটা দেয়নি। খেয়াল নেই হয়তো, বা অখেয়ালের বা অভ্যস্ত নয়, এর জন্য হতে পারে। আমি একটা স্ন্যাপ নিলাম, দাদা আমাকে সঙ্গে সঙ্গে বললেন, ফটোটা কি উঠবে ভাই? আমার একটু সন্দেহ হলো দাদার এই কথাটা। আমি আরেকটা স্ন্যাপ নিলাম, আবার দাদা বললেন, তুমি দুবার নিলে ফটোটা উঠবে কি?
বিশ্বাস করবেন না, আরো অনেকগুলো ফটো, 36টা রিল থাকতো তখন এই একটা ইয়ের মধ্যে, 36টা স্ন্যাপ থাকতো, 36টা ফটো ওঠানো যেত। 36টাই কমপ্লিট করে তখনকার দিনে ওই ল্যাবরেটরিতে দিয়ে দেওয়া হতো রিলটা, ওরা ওয়াশ করে প্রিন্ট বের করতো। রিলটা যখন ওয়াশ করেছে শিলংয়ে আনার পর দেখা গেল ওই যে দাদা যে দুটো ফটোর কথা বলছিলেন এটা কি উঠবে, এই দুটো ফটো জ্বলে গেছে, রিলি মানে ফিল্মটাই জ্বলে গেছে, কিন্তু বাকি সবগুলো 34টা ফটো দারুণ ফটো হয়েছে। তো একটা জিনিস আমি বুঝেছি যে তিনি যেটা ইচ্ছা করেন, তার ইচ্ছার ছাড়া কিছুই হয় না। পৃথিবীতে যা কিছু ঘটে তার ইচ্ছাতেই ঘটে। আমি আমার জীবনে অনেক কিছু দিয়ে দেখেছি যে তিনি যখন যা ইচ্ছা করেন তাই হয়। আর যদি উনি রাগ করেও কিছু বলেন তার পেছনেও কিছু কারণ থাকে, আবার ঠাট্টা করেও যদি কিছু বলেন তার পেছনেও কিছু কারণ থাকে। একবার শিলংয়ে এসছেন ঠাকুর পরিবার, তো ফেরার পথে যখন ফিরলেন ওরকম নভেম্বর মাসে এসছিলেন, ডিসেম্বর মাস জানুয়ারি মাসটা থাকলেন, থেকে এই জানুয়ারির শেষের দিকে গুয়াহাটি চলে গেলেন। তো আমিও আমার স্ত্রীকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি চলে গেছি দাদার সঙ্গে গুয়াহাটিতে। ওখানে গুয়াহাটিতে তখন মন্দিরের লিফটিং এর কাজ চলছিল, আর্ট ফিলিং হচ্ছিল। প্রায় 2 মাস গুয়াহাটি মন্দিরে আমি দাদার সঙ্গে ছিলাম। সেই 2 মাস আমার গাড়িতেই প্রায় বেরোতেন, আমি গাড়ি চালাতাম, দাদা বসতেন পাশে, সঞ্জীবদা পিছনে বসতেন। অনেক ঘটনা আছে ওখানে, বলতে গেলে আধ ঘন্টায় কাভার করবে না। যাই হোক, এগুলো বলে লাভ নেই, সময়ে কাভার করতে পারবো না। অনেক বড় ঘটনা, অনেক ইতিহাস ওখানে। দাদা একদিন সকালবেলা আমাকে নিয়ে বেরোলেন আর রাত্রি 10টার সময় ফিরলেন, সে এক জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলেন। তো যেদিন গুয়াহাটি থেকে দেওঘর রওনা দেবেন তার আগের দিন সন্ধ্যেবেলা সঞ্জীব মন্ডল তো আমাকে বললেন, মানিকদা আপনার গাড়িতে তেল ট্যাঙ্কি ফুল করে রাখুন, কালকে আপনাকে দাদার সঙ্গে যেতে হবে। আমার গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি আছে। পরদিন সকালবেলা সব গাড়ি লাগলো। আমার গাড়িতে গঙ্গারামপুরের মিলন পাল মজুমদারটা, মিলনদার মা, মিলনদার স্ত্রী আর মিলনদার মেয়ে, আর আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। আমার ছেলে মেয়েরা তখন ছোট ছোট। তো এতজনকে নিয়ে আর মিলনদা, আমি আমার গাড়িতে এই কজন, আমার অ্যাম্বাসেডার ছিল একটা 67 মডেলের, সেই গাড়ি নিয়ে আমি 4892 ছিল সিপাহীদার গাড়ি, আর দাদা ছিলেন মরিস কারে, মরিস গাড়ি ছিল কালো রঙের, ডিঙ্কিটা চালাচ্ছিলেন, আর 4892টা সিপাহীদা চালিয়ে যাচ্ছে। 4892তেই বর্তমানে আচার্যদেব বসা ছিলেন। গাড়ি চলছে, বিশ্বাস করবেন না, ঠাকুর পরিবারের গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি চালানো খুব মানে অত্যন্ত অভিজ্ঞ না হলে গাড়ি চালিয়ে তার সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। যাই হোক, তিনি তখন হয়তো আমাকে শক্তি জুগিয়েছেন, আমি চলে গেছি ওনার সঙ্গে। আমি যখন জামালদা পৌঁছেছি, এতটা রাস্তা গেছি, কিছু হয়নি। জামালদাতে আশ্রমে ঢুকে গেস্ট হাউসের সামনে গাড়িটা রেখে আমি পুজোবাদের দাদার ওখানে চলে গেছি। আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, মিলনদা, আমরা সবাই চলে গেছি। কিছুক্ষণ পরে আশ্রমের একটি ছেলে আমাকে গিয়ে ফিসফিস করে কানে কানে বলছে, দাদা আপনার একটা টায়ার পাংচার হয়ে আছে। আমি উঠে এসে দেখি সামনের চাকার ডান দিকের চাকাটা একদম বসে আছে। সঙ্গে সঙ্গে ওখানে টায়ারটা খুললাম, খুলে ট্যাংরাবান্ধার মোড়ে নিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখা গেল একটা বিরাট লম্বা একটা গজাল ঢুকেছে, পেরেক ঢুকে গেছে টায়ারের ভিতরে। এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা যদি রাস্তায় ঘটতো তাহলে আমার জন্য দাদাকে অপেক্ষা করতে হতো। দাদা আমাকে ফেলে আসতেন না, কোনো অবস্থায় আসতেন না। কিন্তু তিনি চেয়েছেন যে না, ঘটনা ঘটুক আশ্রমে ঢুকে, তাই হয়েছে। আমি রাত্রি এনে ঠিক করে দিয়েছি। পরদিন ওখান থেকে দাদা, সিপাহীদা, বিঙ্কিদা, বর্তমান আচার্যদেব, বড় বৌদি সবাই শিলিগুড়ি যাবেন।
শিলিগুড়ি থেকে দেওঘর যাত্রা হবে। শিলিগুড়ি থেকে দাদা, সিপাহীদা, বিঙ্কিদা সবাই বাই রোড চলে যাবেন দেওঘর। আর বর্তমান আচার্যদেব আর বড় বৌদিমা বাই ফ্লাইট চলে যাবেন কলকাতা। এই ছিল প্রোগ্রাম। তো ভোরবেলা প্রার্থনার পরে শিলিগুড়ি মন্দিরে আমাকে দাদা ডেকে বললেন, জিতেন দত্তকে ডাকলেন, জামালদা মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী জিতেন দত্ত। ডেকে বললেন, জিতেন, আমরা তো এখন চলে যাব গাড়ি নিয়ে, বাবাই আর বাবাইয়ের মা থাকছে, ওদের ফ্লাইট আছে 1টার সময়। তুই মানিক শর্মাকে নিয়ে মানিক শর্মার গাড়িতে করে ওদেরকে এয়ারপোর্টে তুলে দিয়ে মানিক শর্মাকে নিয়ে জামালদা যাবি। আর ওকে শুধু আজ, এরকম ঠিক আঙ্গুল তুলে বললেন, আজ রাত্রিরে ওকে থাকতে দিবি, কাল সকালে ওকে বের করে দিবি। ঠিক এরকম এই একজ্যাক্ট কথাগুলো আমি বলছি, দাদা যা বলছিলেন, আজ রাত্রিটা থাকতে দিবি, কাল সকালে ওকে বের করে দিবি। তো বেলা 1টার সময় দাদা বলে চলে গেলেন, দাদা বাই রোড গাড়ি নিয়ে। আমরা 1টার সময় 12টা নাগাদ আমরা বাগডোগরা এয়ারপোর্টে চলে গেছি। যাওয়ার পথে বর্তমান আচার্যদেব আমাকে বলছেন, আপনার গাড়ি এত সুন্দর মেনটেন করে রেখেছেন, বাবার গাড়িতে এটা নেই, বাবার গাড়িতে ওটা নেই, আপনার গাড়িতে আছে, আপনার গাড়িতে টেপ রেকর্ডার আছে, ফ্রেন আছে, এই আছে সেই আছে, ঠাট্টা ইয়ার্কি ঠাট্টা করছেন। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে আচার্যদেব এবং বড় বৌদিকে দিয়ে আমরা তখন ফিরছি। বিশ্বাস করবেন না, 3 মাস ছিলাম পুজোবাজার দাদার সঙ্গে গুয়াহাটিতে। রাত্রি 2টোর আগে ঘুমাতাম না, কারণ রাত্রি 2টো অবধি দাদা ঘোরাফেরা করতেন গুয়াহাটি মন্দিরে। আমি এবং আমার সহকর্মী কাজল চৌধুরীরা, আমরা দুজন দাদার পেছনে পেছনে ঘুরতাম। রাত 2টো 2:30টা অবধি দাদা জেগে থাকতেন। আবার প্রার্থনার আগেই উঠে যেতেন, সকালবেলা প্রার্থনা করতেন। তো এই যে এয়ারপোর্টে তাদেরকে ছাড়লাম, ছেড়ে যখন আমি ফিরছি, জামালদা আসবো, আমি স্টিয়ারিং এ হাতটা রাখতে পারছি না, হাত মানে খসে পড়ছে একদম। মানে এত টায়ার্ড লাগছে আমার, এত ক্লান্তিবোধ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি ঘুমিয়ে পড়ি, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আমি জিতেন দাকে বললাম, জিতেন দা, আমার না এত টায়ার্ড লাগছে, আমার গাড়ি চালাতে ইচ্ছা হচ্ছে না। তো জিতেন দা বলছেন, চলেন আশ্রমে গিয়ে ঘুমিয়ে পড়বেন তাড়াতাড়ি, তাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি আপনাকে ঘুম পাড়িয়ে দেবো, আপনি ঘুমিয়ে থাকবেন, সকালবেলা যেতে হবে আপনাকে। আল্লাহ, ঠিক আছে চলে। তো শিলিগুড়ি থেকে জামালদো আসতে রাস্তায় চ্যাংড়াবান্ধার মোড় বলে একটা জায়গা আছে, ঠিক ওখানটায় যখন গেছি, পৌঁছেছি, তখন দেখা গেল ওই রাস্তাটা এত ব্যস্ত রোড ছিল, বিজি রোড, ট্রাক, বাস, রিক্সা, ঘোড়া গাড়ি, গরু, ছাগল, ভেড়া, এসব, মানে রাস্তা একদম প্রচন্ড ভাবে জাম অবস্থায়। গাড়ি চালাতে চালাতে একটা জায়গায় এসে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেই বলতে পারি না। ঠিক ঘুমানোর আগে এক ঝলক আমি পুজোবাদ সিপাহীদার চেহারাটা দেখলাম, আমার মনে আছে, এক ঝলক দেখেছি শুধু। সামনে দেখছি পূজনীয় সিপাহীদার, আর ঘুমিয়ে পড়েছি আমি। আমার মনে আছে মিনিট 5-6 কম হবে না, 5-6 মিনিট গাড়িটা চলেছে, কিন্তু আমি ঘুমন্ত। এই 5-6 মিনিট পরে হঠাৎ আমার সেন্স এসছে যে আমি তো ঘুমিয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে ব্রেকে পা দিয়েছি, গাড়িটা রাস্তায় থপ করে থেমে গেছে। এই ছটকাতে আমার জিতেন্দার থুতনিটা ড্যাশবোর্ডে লেগে একটুখানি কেটে গেছে। আর পেছনে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আছে, ওরাও একটুখানি চোট লেগেছে ওদের। তো সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। তা আমি চিন্তা করলাম, এখন যদি আমি বলি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরা সবাই নার্ভাস হয়ে যাবে। আমি বললাম, কিছু হয়নি, এমন কিছু হয়নি, আমি আশ্রমে গিয়ে বলবো সবকিছু।
যাই হোক আশ্রমে গেছি, গিয়ে গাড়িটা রেখে তখন আমি জিতেনদাকে বললাম, জানেন জিতেনদা, আমি না 5-7 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আশ্চর্যের কথা, এই 5-7 মিনিট এত ব্যস্ত রাস্তায় কি করে ওই গাড়িটা চললো, এটাই আমি এখন খুঁজে পাচ্ছি না। ব্যাখ্যাটা আমার মাথায় এখন ঢুকছে না যে কি করে এই 5-7 মিনিট গাড়িটা, ড্রাইভার ছাড়া কি করে কে চালালো গাড়িটা। সঙ্গে সঙ্গে জিতেনদা এবং আশ্রমের সবাই আমাকে বললো, আপনি দাদা কাল সকালে যাবেন না, কাল সকালে আপনি শিলং যাচ্ছেন না, আপনি কালকের দিনটা এখানে থাকছেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, দাদা পুজোদের দ্বারা কিন্তু বারবার বলে দিয়েছেন কাল সকালে আমাকে যেতেই হবে। জিতেনদা বললেন, গালি খেলে আমি খাবো, কিন্তু আপনাকে ছাড়বো না, কালকে ছাড়লেই আপনি রাস্তায় কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করবেন। প্রথম প্রথম আমি আমার হলো, আমি বাধা দিলাম, বললাম না আমি যাবই যাব, কারণ দাদার নির্দেশ এটা। কিন্তু ধীরে ধীরে আমার সেই ইতিবাচক এটা নেতিবাচকে পরিবর্তিত হয়ে গেল, আমার নেগেটিভ ভাবটা এসে গেল, আমি থেকে গেলাম, সেই আমার কাল হলো। সেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে তার কথার বাইরে চললে, তার নির্দেশের বাইরে চললে নির্ঘাত বিপদ, মৃত্যুযুগ হতে পারে। আর তাই হয়েছিল সেদিন। থেকে গেলাম, সেই রাত্রির পরের দিন আমি থেকে যাওয়াতে এদিকে কি হয়েছে, পরদিন কিন্তু হোলির আগের দিন ছিল। তার মানে আমি যদি পরদিন যেতাম, বেরিয়ে আসতাম শিলং এর জন্য, তাহলে রাস্তা ফ্রি থাকতো, কোনো ব্যাঘাত সৃষ্টি হতো না, কিছু হতো না, নির্বিবাদে আমি চলে আসতাম শিলং। কিন্তু যেহেতু আমি পরের দিন থেকে গেছি জামালদাতে, এরপর দিন হলো হোলি উৎসব, রং খেলাটি। তো জিতেনদা, পন্ডা বলে একটি উড়িয়া ছেলে ছিল জামালদা মন্দিরে, ওকে আমার সঙ্গে দিলেন আর বললেন, তুই বাণিজ্যকে শিলং পৌঁছে দিয়ে তারপর তুই জামালদা আসবি। তো সামনে বসেছে, আমি গাড়ি চালাচ্ছি, জামালদা আশ্রম থেকে বেরিয়ে যখন মাথা ভাঙা হয়ে কোচবিহার ঢুকেছি, ওখানে রাস্তায় বারবার জায়গায় জায়গায় আটকে দিচ্ছে, গ্লাস বন্ধ আছে, এর মধ্যে বালতি দিয়ে রং ঢালছে গাড়ির উপরে। খুব নাম করে গাড়ি চালাচ্ছি। কোচবিহার চকচকা মন্দিরটা ক্রস করার 1 কিলোমিটার পরে হঠাৎ দেখা যায় যে রাস্তায় প্রচুর পরিমাণে লোক, ভীষণ ভিড়, দুদিকে গাড়ি এসব আটকে আছে। নেমে পন্ডা গিয়ে খবরটা জানলো যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছেলে মারা গেছে। এই নিয়ে লোকাল মানুষরা ওরা বিক্ষোভ প্রদর্শন করছে, দুদিকের গাড়ি আটকে দিচ্ছে, কোনো দিকে যেতে দিচ্ছে না। আমি বললাম, মনে মনে ভাবলাম যে আজকে আমার সর্বনাশ হয়ে গেছে, কি হবে জানি না। আর দাদাকে প্রাণপণে ডাকছি, আর নাম করে যাচ্ছে। তার ওই যে তিনি, মানে কি বলবো, আমি ঠিক ভাষা নেই আপনাদেরকে বলার। তিনি তখন ব্যবস্থা করে দেন তার সবকিছু, তার ঘটানো সবকিছু। পন্ডা নিচে নামলো, নেমে একটুখানি এগুতেই দেখা গেল ওই যে ভিড় ছিল, ওই ভিড়ের মধ্যে 3-4 জন গুরু ভাই বেরিয়ে গেল। তখন ওদেরকে বিষয়টা বললো যে এরকম এরকম আমাকে নিয়ে শিলং যাচ্ছে, ঋত্বিক দাদা শিলং যাবেন, দাদার নির্দেশে যাচ্ছেন, এসব কথা বলার পরে ওই যে কজন আমাদের গুরুভাই ছিল ওরাই রাস্তাটা ক্লিয়ার করে দিল। আমি পেরিয়ে গেলাম, পেরিয়ে যাচ্ছি, গাড়ি চলছে। কোকরাঝাড়ে আসার পর, কোকরাঝাড়ে একটা জায়গা আছে প্রায় 25-30 কিলোমিটার রাস্তা, দুদিকে শুনশান জঙ্গল, কোনো মানব বসতি নেই, বাড়ি ঘর নেই, কিছু নেই, শুধু জঙ্গলই জঙ্গল।
আর তখনকার দিনে এই বড় ল্যান্ডের গন্ডগোল চলছিল, বড় বড় এক্সট্রিমিস্টরা ওখানে খুব অত্যাচার করতো। দূর থেকে হাইওয়েতে গাড়ি চলছে, প্রচন্ড প্রচুর মানে হাই স্পিডে গাড়ি চলছে। দূর থেকে আমি দেখতে পাচ্ছি একটা জিপসি, মারুতি জিপসি রাস্তার মধ্যিখানে পাশাপাশি করে দাঁড় করানো আছে, আর গাড়ির সামনে 3-4 জন লোক দেখা যাচ্ছে। দূর থেকে শুধু লোকটাই দেখছি। যত কাছে যাচ্ছি তখন বুঝতে পারছি যে ওই লোকগুলোর গলায় স্ট্যান্ড গান ঝোলানো, কারো হাতে বন্দুক, কারো হাতে স্ট্যান্ড গান, কারো হাতে রাইফেল, এসব। আমি তখন প্রচন্ড বেগে নাম করছি আর ঠাকুরকে ডেকে বলছি যে পুজো দাদাকে বলছি, আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার কথা অমান্য করে আজকে রওনা দিয়েছি, আমাকে রক্ষা করো তুমি, আমি আর জীবনে এরকম ভুল করব না। যখন কাছে এসছি ওই জিপসিটা, ওরা আমাকে সিগন্যাল দিল গাড়িটা দাঁড় করানোর জন্য। আমি ওদেরকে হাতের ইশারায় বোঝাতে চাইলাম যে গাড়িটা আমি সাইড করছি। ওই ওদেরকে ইশারায় বোঝাতে বোঝাতে আমি পেছন দিকে মানে কোন রকমে গাড়িটা পাস করেই বীজ মন্ত্র চিৎকার করে দিয়ে 1 2 3 4 টপ গিয়ারে দিয়ে অ্যাক্সেলেটারে চাপ দিয়ে বসে আছি চোখ বন্ধ করে। আমার স্ত্রী পিছনে বসা, আমার ছেলে মেয়ে দুজন পিছনে বসে, আর পন্ডা সামনে বসে। গাড়ি এত স্পিড উঠলো, মানে তখন ওরা আসলে ভাবতে পারেনি যে আমি এরকম ভাবে রাস্তাটা ক্রস করে বেরিয়ে পালিয়ে যাব। ওরা ততক্ষণে গাড়িটাকে পজিশনে আনতে আনতে আমি অনেকটা ডিস্টেন্সে চলে গেছি। আমি লুকিং মিররে দেখতে পাচ্ছি যে ওরা গাড়িটাকে পজিশনে এনে আমার পিছনে ওরা ধাওয়া করছে। আমি তো চোখ বন্ধ করে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে একদম ফ্লোরের সাথে চাপ দিয়ে রেখে বসে আছি। এত স্পিড ছিল গাড়িটার। অ্যাম্বাসেডারের সামনে যে সানসেট থাকে, সেই সানসেটটা খুলে ক্ল্যাম্প, হাওয়ার ঝোঁকাতে ক্ল্যাম্প খুলে আকাশে উড়ে গেছে। আমার ছেলে তখন আদো আদো কথা বলছে, বাবা বাবা ওই তো সানসেট আকাশে উড়ে গেছে। আমি ওকে বললাম যে তুমি বাবা এখন নাম করো, এখন আর ওসব চিন্তা করো না, সানসেট যায় যাক, চলো এখন প্রাণে বাঁচাই। প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ওরা আমার পেছনে ধাওয়া করলো, কিন্তু আমাকে তার দয়াতে আমাকে আর ধরতে পারেনি। যখন আমি লুকিং মিররে দেখছি যে আর দেখা যাচ্ছে না, তখন গাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু গাড়ি কোনো অবস্থাতেই কন্ট্রোল হচ্ছে না। আরো প্রায় 15-20 কিলোমিটার যাওয়ার পর ধীরে ধীরে গাড়িটাকে কন্ট্রোল করে যখন একটা জায়গায় ব্রেক কষেছি, তখন গাড়িটা ঘুরে গেছে রাস্তার মধ্যিখানে, রেডিয়েটার ফেটে বনেট উঠে গেছে, রেডিয়েটার ফেটে গরম জল বেরোচ্ছে। যাই হোক, ওখানে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে, ওখানে পাশেই একটা ধাবাতে আমার মেঘালয় থেকে যাওয়া কিছু স্কট পার্টি ছিল, যে কনস্টেবল ছিল ওরা আমাকে চিনতো। ওরা বললো যে কি ব্যাপার, আমরা তখন ওদেরকে বললাম। ওরা বললো এখানে দাঁড়াও, আমরা আছি, চিন্তা করো না। প্রায় ঘন্টাখানেক দাঁড়ালাম ওখানে, গাড়িটা একটু ঠান্ডা হলো, তারপর ধীরে 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 শিলংয়ের দিকে হাঁটলাম। মানে সেদিন ছিল আমার নির্ঘাত মৃত্যুর থেকে রক্ষা পেয়ে গেল। তো তার ইচ্ছার বিরুদ্ধে চললে পরে হয়। এরকম একটি ঘটনা ঘটেছিল দেওঘরে। আমার এক বন্ধু ছিল গুয়াহাটি মন্দিরে, অভিবনিক নাম, ও খুব ভালো তবলা বাজাতো, আমার পুজোতে দাদা খুব ভালোবাসতেন ওকে, খুব স্নেহ করতেন। তোর হাই ডায়াবেটিস ছিল, তো ওর স্ত্রীকে নিয়েও দেওঘর গেছে। ও দাদার সঙ্গে ফ্রিলি কথা বলতো। তো দেওঘরে গেছে, 3-4 দিন থাকার পর দাদাকে বলছে যে আমি কালকে চলে যাব। দাদা বলছেন কালকে যাবি? কালকে বাদ দে, তুই পরশুদিন যাইস। ও বলছে না না, আমাকে যেতে হবে, আমার কাজ আছে, খুব আর্জেন্ট কাজ।
তো দাদা 3-4 বার বললেন ওকে, কিন্তু কালকে যাইস না, তুই পরশুদিন যাবি। শুনলো না দাদার কথা। দাদার কথা না শুনে ও দেওঘর থেকে বেরিয়ে এলো ওর স্ত্রীকে নিয়ে, ট্রেনে উঠেছে। ট্রেনটা আসানসোল স্টেশনে যখন দাঁড়িয়েছে, আমরা অনেকেই জানি আসানসোল স্টেশনে গাড়িটা একটু বেশি সময় থামায়। তো ও তো সুগারের রুগী, ওর জল খেতে হয় বারবার, তার বোতল খালি হয়ে গেছে। তো স্ত্রীকে বলছে যে আমি ওই, ও যেখানে ট্রেনটা দাঁড়িয়েছে ওর কোচ থেকে জলের কলটা বেশ কিছুটা ডিস্টেন্স। তো ট্রেন থেকে নেমে ও জল আনতে যাচ্ছে, ওর স্ত্রী পেছন থেকে বলছে বারবার, বলছে তুমি যেও না, তুমি জল নিয়ে ফিরে আসতে আসতে হয়তো ট্রেনটা ছেড়ে দেবে, তারপর ট্রেন ধরতে পারবে না, তোমার শরীরও সুস্থ না, তুমি রানিং ট্রেনে উঠতে পারবে না। ও একটু জেদি ছিল, বললো না না কিছু হবে না, আমি জল নিয়ে চলে আসবো। বলে ও জল আনতে চলে গেছে। জল নিয়ে যখন একটা টার্ন দিয়েছে যে ঘুরে আসবে, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবং ও ট্রেনের কাছে আস্তে আস্তে ট্রেনের ভালো স্পিড উঠে গেছে। ও হ্যান্ডেলে ধরেছে, কিন্তু ধরে ও ঠিক ব্যালেন্স ঠিক রাখতে পারেনি, নিচে পড়ে একদম স্পট ডেড। এটা আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে এটা জানা কথা, এটা মানে বিশাল বড় একটা ঘটনা ঘটেছে। তখন দেখলাম যে তার কথা না শুনলে তিনি যত দয়াল তত ভয়াল, তার কথা শুনেই চলতে হবে। জয় যাই গুরু। হোক, আমার মনে হয় আর কত সময় আছে মা? দাদা সময় হয়ে সময় গেছে না? শেষ। হ্যাঁ হ্যাঁ, সময় অনেকটা হয়ে গেছে দাদা। আবার না না, আগামীকাল ঠিক আছে। বাকি অংশ আরো জয় গুরু, শুনবো, আগামীকাল শুনতে চাই দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার আনন্দিত জয় গুরু।